আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। জানালার বাইরে একটি কাক অনবরত কাকা করে যাচ্ছে। ফরহাদের সম্পূর্ণ দেহ আবৃত কম্বল মোটা কাঁথার তলে। ঘুমের ঘরে নিম্ন ঠোঁট উল্টে আছে, ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে কপালে অবস্থান নিয়েছে। জানালার কপাট ভেদ করে এক চিলতে সূর্যের তির্যক রশ্মি সরাসরি মুখে এসে পড়লে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে ফরহাদ। এই ঘুমে এত বাধা কেন? একদিকে কাক ডাকছে, অন্যদিকে আলো। বিরক্তির উচ্চারণ করে পাশ বদল করলো। ঠিক তখনই দরজায় করাঘাতের আওয়াজে মেজাজ পুরোপুরি বিগড়ে দিয়েছে। গত রাতে নতুন ফ্ল্যাটে উঠেছে ফরহাদ। 3 রুমের একটি সিমসাম ফ্ল্যাট। পুরনো সিঙ্গেল ফ্ল্যাটে 5 বছরের স্মৃতিকে পেছনে ফেলেই নতুনের দিকে কদম বাড়ায়। এখানেও তার শান্তি ভঙ্গ করতে কে হাজির হলো। ডুলতে ডুলতে নিজের ঘর পেরিয়ে সদর দরজার দিকে এগোয়। নাক বন্ধ হয়ে আছে তার। চোখ কচলে দরজা খুলে হাই তুলতেই দুজন মধ্যবয়স্ক পুরুষ ও নারীকে দেখে মুখভঙ্গি অদ্ভুত হয়ে আসে। দেখতে পরিচিত লাগছে। আচমকা জেগে উঠল যখন কেউ এসে জড়িয়ে ধরে। কেমন আছিস আব্বা? আব্বা? এত সুন্দর করে আব্বা তো তার মা ছাড়া আর কেউ ডাকে না। মাথা জাকিয়ে ঘুমকে এক প্রকার ফেলেই দিল। দুহাতে মাকে 8 মাস পর জড়িয়ে ধরে চরম আশ্চর্য নিয়ে বলল, মা, তোমরা কখন এলে? সামনে তাকাতেই সাদা ফতুয়ার উপর হাফ হাতার সোয়েটার ও মোটা সাদা প্যান্ট পরা বাবাকে দেখে হাসলো ফরহাদ। মাকে ছেড়ে বাবার দিকে গিয়ে খুব ফর্মালিটি করেই জড়িয়ে ধরলো তাকে। বলল, আসসালামু আলাইকুম হেডমাস্টার সাহেব। ফখরুল সাহেব গম্ভীর স্বরে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। ঘুম সম্পূর্ণ উবে গেছে, এক ফোঁটাও অবশিষ্ট নেই। বাবা মায়ের দিকে চেয়ে বলল, নতুন বাড়ি চিনলে কি করে? আপনারা ঢাকা এলেন কখন? আমাকে জানাননি কেন? ফখরুল সাহেব ভেতরে প্রবেশ করতে করতে বললেন, সাহেবকে কল করেছিলাম, সেই স্টেশন থেকে এনেছে। সেই বলল তুমি নাকি বাড়ি চেঞ্জ করেছো। ফরহাদের চক্ষু ছানা পড়া। বন্ধু আর বাবার মাঝে গোপনে কথা হয়েছে, এই খবর তো তার কান অব্দিও পৌঁছায়নি। তাছাড়া সাহেব বিয়ের কথা জানে না। বাবা মা আবার জানিয়ে দিল না তো? ফরহাদ চঞ্চল গলায় প্রশ্ন করে, সাহেবকে বিয়ের কথা বলিনি। সোজা সাপটা জবাবে হাঁপ ছেড়ে বাঁচল ফরহাদ। এখন তো আরেক বিপদ, পুরো বাড়ি খালি। তার ব্যবহৃত আসবাবপত্র ছাড়া কিছুই নেই। তাদের বিশ্রাম করতে দেবে কোথায়? তাড়াহুড়া লেগে গেল ফরহাদের। বলল, তোমরা আমার ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি নাস্তার ব্যবস্থা করি। বাবা মা এসেছে, এ নিয়ে ছেলের ব্যস্ততার শেষ নেই। এলোমেলো ভঙ্গিতে হেঁটে ঘরের চাদর, কম্বল, বালিশ সব ঠিক করে দিল। ফোন চার্জ হতে দিয়ে হাত মুখ ধুয়ে এলো খুব অল্প সময়ে। ঘরে চুলো তার কখনোই ছিল না। হলে খেত খাবার, কিন্তু বাবা মাকে কি হলের খাবার খাওয়ানো যায়? দুজনকে রেখে মানিব্যাগ আর 15% চার্জ হওয়া ফোন নিয়ে বেরিয়ে পড়লো নাস্তা আনতে। হাঁটতে হাঁটতে ফোন বের করে শিরিনের কাছে মেসেজ দিল, শুভ সকাল রূপা, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমার বাবা মা ঢাকা এসেছেন হুট করে। তাদের ঢাকা আসার কারণ বুঝতে পারছেন? না পারলে বলে দেই, আপনার হাতে সময় কম। খুব শীঘ্রই আমার খাঁচায় বন্দী হতে চলেছেন। শিরিনের শরীর জমে গেল, ঠান্ডায় নয় ভয়ে। হুট করে মনে হলো সবকিছু খুব দ্রুত হচ্ছে, কিন্তু এই দ্রুততা সে নিজেই চেয়েছিল। এই মানুষটি যদি হারিয়ে যায়? শিরিন মেসেজের জবাব না দিয়েই হাঁসফাঁস করে উঠে দাঁড়ায়। হৃৎপিণ্ড অনবরত লাফাচ্ছে, গতি বাড়িয়েছে। উনুনে ভাত বসানো মায়ের পাশে গিয়ে থোড়া স্থির হলো। শোভা বেগম না তাকিয়ে মেয়ের এক ভিন্ন অস্থিরতা টের পেয়ে তাকালেন। গায়ে হাত রেখে বললেন, তুই কি কোনো বিষয়ে চিন্তিত? চটপটে ভঙ্গিতে শিরিন জবাব দিল, হ্যাঁ, না মানে হ্যাঁ। এলোমেলো শব্দে শোভা বেগম চুলোর আঁচ কমিয়ে শিরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কি হয়েছে? শিরিন বরাবরের মতোই দৃষ্টি নামায়, বলে, মা, তুমি চেয়েছিলে আমার বিয়ে হোক। চেয়েছিলাম, কি এখনো চাই? শিরিন মিনমিন করে বলল, আমি আমি একজনকে পছন্দ করি, বিয়ে করতে চাই। সেও চায়। বুকের উপর থাকা পাথরটা এক মুহূর্তে নেমে গেল। হুট করেই একটা প্রশান্তির অনুভব হচ্ছে। এই কথাটি তাকে এত স্বস্তি দিচ্ছে কেন বুঝতে পারল না। জমিয়ে রাখা বাক্যসমূহ উজাড় করে হালকা লাগছে। শোভা বেগম আশ্চর্য হয়ে শুধান, সে কি? মানে কবে, কিভাবে? ছেলে কোথায় থাকে? তুমি তাকে চেনো মা? দেখেছো? আমাদের বাড়িতেও এসেছিল সে, আমার সাথেই পড়ে। শোভা বেগম নড়ে চড়ে বসলেন, বললেন, তোর বন্ধুরা এসেছিল? ওই 3জন ছেলের মাঝেই একজন? হ্যাঁ। নাম কি? ফরহাদ আহসান। কম কথা বলা, চুপচাপ থাকা ছেলেটা? শোভা বেগম শূন্যে চেয়ে মনে করতে চাইছেন, কোন ছেলেটা? 3জন ছেলে ছিল, তার মাঝে 2জনের সাথে কথা হয়েছে, কিন্তু আরেকজনের সাথে তেমন একটা আলাপ হয়নি। তাহলে কি সেই?
শোভা বেগম তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, বুঝে শুনে এগিয়েছিস তো? শিরিন ভঙ্গুর হয়ে বলল, জানি না মা, আমি শুধু এইটুকু জানি আমার বিয়ে করতে হবে। তোমার চিন্তা আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমি তাকে এতদিনে যতটুকু চিনেছি, আমার চোখে খারাপ কিছু পড়েনি। তাকে আমি বিশ্বাস করেছি কেন জানো? কেন? তাকে বিয়ে করতে বলায় সে কোনো প্রকার টালবাহানা করেনি, সঙ্গে সঙ্গে রাজি হয়েছে। 2 দিনে তার বাবা মাও ঢাকায় হাজির। ভবিষ্যৎ কি আমি জানি না মা, তবে আমার বর্তমান হিসেবে তাকে আমার উপযুক্ত মানুষ হিসেবে মনে হয়েছে। আরেকবার ভেবে দেখবি? 1000বার ভেবেছি এতদিনে। সে তোকে ভালো রাখতে পারবে? ভালো রাখার দায়িত্ব তার একার। আমরা একত্রে চেষ্টা করলে ঠিকই পারবো। কন্যা সন্তান বাবা মায়ের এক অমূল্য দায়িত্ব। লালন পালন করে একজন উন্মুক্ত মানুষের হাতে তুলে দিলেই যেন স্বস্তি মেলে, জীবন সঙ্গীর হাতে তুলে দিতেও যেন নানান চিন্তা। একমাত্র চাওয়া হলো মেয়ের সুখ। নানান চড়াই উতরাই পার করতে হবে শোভা বেগম জানেন। তিনি দোটানায় পড়ে যাচ্ছেন। অন্যদিকে শিরিনের চাচা চাচি, তারাই শিরিনের বিয়ে ভাঙার মূলে যেন সারা জীবন খোঁটা দিতে পারেন মা মেয়েকে। শোভা বেগম অনেকটা সময় নিয়ে ভাবলেন, জবাব দিলেন, তাদের দাওয়াত করব? একবার আসুক, আমরা বড়রা কথা বলে সিদ্ধান্ত নিই। তোমার ইচ্ছা মা, তুমি যা বলবে তাই হবে। শোভা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তাদের আসতে বলিস, আমি বাজারে গিয়ে পোলাও চাল আর মুরগি কিনে আনি। শোভা বেগম দ্রুত পায়ে ঘরে চলে গেলেন। বোরকা গায়ে নিজেই বাজারের ব্যাগ হাতে নিলেন। বাড়ি থেকে বেরোলেই বাজার। শিরিন একবার বারণ করতে গিয়েও লাভ হয়নি। সে শিরিনের বারণ তোয়াক্কা না করে বাজারে চলে গেলেন। বুকে হাত রেখে হৃদরোগীদের ন্যায় ক্যাফের চেয়ারে বসে আছে সামির, হাত পা ছড়ানো, যেন জীবনের শেষ ক্ষণে এসে দাঁড়িয়েছে। তার এই চরম অভিনয়ের দিকে বাকিদের তেমন একটা খেয়াল নেই। তারা নির্বিকার ফরহাদের দিকে চেয়ে আছে। এই মুহূর্তে বোমা বিস্ফোরণ করলো ফরহাদ। আমি শিরিনকে বিয়ে করছি বাক্যটি গলায় আটকে আছে সবার। মাথার তার এলোমেলো হয়ে গেছে যেন। সেখানে নিজের আশ্চর্য নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করছে সামির। এখনই তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফরহাদ এক একজনের এরূপ ভাবভঙ্গি দেখে বলল, এমন নাটক করার কোনো মানে হয় না। সন্ধ্যায় তৈরি থাকিস, ওদের বাড়ি যাব। শাহিদ মুখ খুলল, থমথমে ভাব ভেঙে বলল, এজন্য বাড়ি চেঞ্জ করেছিস? আন্টি আঙ্কেল এই কারণেই ঢাকা এসেছে? আমি শালা কত বড় আহম্মক, ভাবলাম ছেলেকে সারপ্রাইজ দিতে এসেছেন তারা। এখানে ছেলে তার বন্ধুদের ঝটকা দিচ্ছে। সামির বলল, এ ভাই, কেউ আমার মাথায় পানি ঢাল। মেজাজ বিগড়ে গেল নিশির। এই ছেলের আবার অ্যাক্টিং এর ভূত। থাপ্পড় না খেলে নামবে না। প্রথমে চর বসালো সামিরের মাথায়, পরপর ফরহাদের দিকে চেয়ে বলল, তোরা রিলেশনে ছিলি? সিরিয়াসলি ফরহাদ? মানে কিভাবে? তোদের কখনো কথাও বলতে দেখিনি। লাঠি বলল, লুকিয়ে লুকিয়ে প্রেম করেছে, আমাদের আন্দাজ করতে দেয়নি। রেশমা তেড়ে আসে ফরহাদের দিকে। ছোটখাটো মেয়েটি, উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি। 5 ফুট 11 ইঞ্চি ফরহাদের সামনে তর্জনী আঙ্গুল তুলে শাসিয়ে বলল, তোকে তো শুলে চড়ানো দরকার। অতি উত্তেজিত মেয়েকে পেছন থেকে টেনে ধরলো রাত্রি, বলল, রিল্যাক্স রেশমা। সামির আবার কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই আমার মাথা কাজ করছে না। ফরহাদ চরম বিরক্তির সাথে বলল, এত এত মেলোড্রামা কিভাবে করিস তোরা? এখানে কি সিনেমার শুটিং চলছে? আমি শিরিনকে বিয়ে করতে চাই, করছি, এটা শেষ কথা। আজ আমি আর আমার বাবা মা ওদের বাড়িতে যাচ্ছি। তোরা গেলে চল, নয়তো উল্টো ঘুরে রাস্তা মাপ। গেলাম আমি, পাঞ্জাবি আয়রন করতে হবে। বলে ফরহাদ বেরিয়ে গেল। অনেকক্ষণ যাবৎ এদের নাটক দেখছে। তার চেয়ে বড় কথা, এদের প্রশ্ন খুব জটিল। সবাই শুরু করলে ইতিহাস জেনে তারপরই ছাড় দিবে। যত এড়ানো যায় ততই ভালো। ফরহাদ বেরিয়ে গেল। পেছন থেকে সামির বলল, বেচারি ভোলা ভালা মুরগির মতো মেয়েটাকে খ্যাকশিয়ালের পাল্লায় পড়ে গেল। ফখরুল সাহেবের কড়া আদেশ, বাড়ি ফেরার সময় মিষ্টি দই আর কিছু ফলমূল যেন সাথে আনা হয়, নয়তো তার বাড়িতেই তাকে ঢুকতে দেওয়া হবে না। ফরহাদ এবারে বাবার বাধ্য সন্তান হয়ে গেছে। তিরিং বিরিং করলে বিয়ের রেখা হাত থেকে মুছে যাবে। আপাতত বাবার হুকুম শিরোধার্য। আজকের দিনটিও খাটাখাটনির উপরে গেল। 2 রুমের জন্য 2টো বেড আনতে হয়েছে, নতুন চুলো আনতে হয়েছে। বাজারটা শুধু ফখরুল সাহেব করেছেন। শরীর চলছে না ফরহাদের। 2 হাতে মিষ্টি দই আর ফলমূল নিয়ে হয়রান পেরেশান হয়ে বাড়ির দরজায় দাঁড়ায়। এ বাড়িতে কলিং বেল নেই, 2 হাত ভর্তি জিনিসপত্র। ফরহাদ কোনো রকম দরজার কড়া নাড়ে। ফাতেমা বেগম দরজা খুললেন। দ্রুত ছেলের হাত থেকে জিনিস নিয়ে বললেন, গোসল করে তৈরি হও, মা একটু বিশ্রাম নেব। ফখরুল সাহেব গলা খাকারি দিয়ে বললেন, এখন বিশ্রামের সময় নেই, বেরোতে হবে। লোকটা ইচ্ছেকৃত ছেলেকে চালাচ্ছে। ফরহাদ বুঝতে পারে, কিন্তু সে নিরুপায়। ক্লান্ত নিঃশ্বাস ফেলে ঘরের দিকে এগুতেই ফখরুল সাহেব বিড়বিড় করে বললেন, বিয়ে যে কত মজা, বুঝবে বুঝবে।
আলমারির সব কাপড় এলোমেলো করেও একটা ভালো জামা পেল না শিরিন। নতুন কাপড়, অলংকার এসবের প্রতি তার ঝোঁক নেই বললেই চলে। ঈদে শোভা বেগম নিজে থেকে শিরিনের কাপড় কিনে আনেন। সব খোঁজাখুঁজি শেষে একটি গাঢ় সবুজ রঙের ড্রেস বের করলো শিরিন। এবছর রোজার ঈদে কিনেছিল, একবারও পরা হয়নি, মোটামুটি কাজ করা। শোভা বেগম মেয়ের এমন চঞ্চলতা দেখে মিটিমিটি হাসলেন, যা বোঝার বুঝে নিলেন। বিছানার উপর ছড়িয়ে রাখা কাপড়গুলো একে একে ভাঁজ করতে করতে নিজের বিয়ের ওড়না খুঁজে পেলেন, আগের যুগের লাল টকটকে ওড়না। সাথে সাথে চোখ ভিজে যায় শোভা বেগমের। শিরিন ততক্ষণে কাপড় বদলিয়ে এসেছে। এক হাঁসফাঁস ভঙ্গিতে মাকে কান্না করতে দেখে এগিয়ে এলো, বলল, কাঁদছো কেন মা? শোভা বেগম লাল ওড়নাটি শিরিনের দিকে এগিয়ে দিলেন, বললেন, দেখ আমার বিয়ের ওড়না। শিরিন স্মিত হেসে ওড়না হাতে নিল। ওড়নাটির রং নষ্ট হয়নি, কোথাও ছিঁড়েও যায়নি। শোভা বেগম খুব যত্ন করে রেখেছেন। শোভা বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা থাকলে। কথাটি সম্পূর্ণ করার আগেই শিরিন মাকে জড়িয়ে ধরলো, বলল, বাবা সরাসরি নেই, কিন্তু আমাদের কাছেই আছেন। তুমি কি ভুলে গেলে মা? বাবা যাওয়ার আগে কি বলে গিয়েছিলেন? আমরা যেন কখনো না কাঁদি। আমার বিয়ের দিন যেন আমরা মা মেয়ে দুজনেই হাসি মুখে থাকি। আমি কিন্তু বাবার কথা রেখেছি, আমি আর কাঁদি না। তুমিও কান্না থামাও। আমি জানি সৃষ্টিকর্তা আমাদের ঠকতে দিবেন না। ৮ ঘন্টা পেরোতেই ফরহাদের বাবা মা ও ফরহাদ এসে হাজির হয়। শোভা বেগম মাথায় ওড়না টানলেন। একমাত্র ঘর তাদের, তারা কি মনে করবে? রান্নাঘরের আড়াল থেকে শিরিন উকি দিয়ে একবার দেখলো ফরহাদ এদিক ওদিক মুখ ঘুরাচ্ছে, হয়তো কারো খোঁজে, হয়তো তারই খোঁজে। আর সাদা পাঞ্জাবি পরেছে, সাথে কালো শাল পেঁচিয়ে রেখেছে। ফরহাদের বাবা ও মাকে দেখে এক অজানা ভয় হানা দিল শিরিনের মনে। মন তার কাছেই জানতে চাইছে কি হবে, তাদের বিয়ে কি হবে, নাকি এবারও প্রতিবারের মতন বিয়ে ভেঙে যাবে। অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখতে চাইছেন না শোভা বেগম, বারবার তাদের সামনেই অস্থির হয়ে উঠছেন। ঠিক তখনই দরজায় হাজির হলো ফরহাদের বন্ধুমহল। সামির বলল, আমরাও বিনা দাওয়াতে এসেছি আন্টি। শোভা বেগমের চিন্তিত মুখে হাসি ফুটে তাদের দেখে। তারা সকলেই খুব মিশুক, পূর্ব পরিচিত। তারা এসে ঠাসাঠাসি করে বসে পড়ল ফরহাদের সাথে। রাত্রি নিশি এবং রেশমা রান্নাঘরের দিকে দিয়ে শিরিনকে আচমকা ভয় দেখায়। নিশি বলল, তোমার সাথে বোঝাপড়া আছে বুঝলে, আগে কথা পাকা হোক, ফরহাদ আর তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। এখন বাইরে এসো। শিরিন মাথায় কাপড় টানে, সাথে সাথে ভয়ে বুক কাঁপছে, হাত পা শক্ত করে বাইরে এলো। কম্পিত কণ্ঠে সালাম জানাতেই চোখ গেল মাথা নত করে বসে থাকা ফরহাদের দিকে। বেচারা চুপচাপ, যেন লজ্জায় নতজানু। ফখরুল সাহেবকে হাসতে দেখা গেল, সাথে ফাতেমা বেগমকেও। তারা সালামের উত্তর নিয়ে শিরিনকে পাশে বসালেন। ফাতেমা বেগম শিরিনের দিকে চেয়ে বললেন, তুমি ঘামছো কেন? ভয় পাচ্ছ বুঝি? না না, তেমন কিছু না। ভয় ঝেড়ে ফেলে দাও। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ ভারী মিষ্টি। ফরহাদ যে মাথা নামিয়েছে তো নামিয়েছে, আশেপাশে কোনো কথা তার কানে আপাতত পৌঁছাচ্ছে না। সামির তাকে বারবার গুঁতো মেরেও ঠিক করতে পারেনি। ফখরুল সাহেব শরবতের গ্লাস রেখে বললেন, আমার ছেলে মাস্টার্স করছে, এখনো স্টুডেন্ট, নিজস্ব ব্যবসা আছে ছোটখাটো। আমি আর আমার স্ত্রী তেতুলিয়া থাকি, সেখানে আমরা উভয়েই শিক্ষকতা করি। খুবই ছোট আমাদের পরিবার, আত্মীয়রাও দূর দূরান্তে থাকে। উপার্জন কম হলেও আমার ছেলের চরিত্রে কোনো সমস্যা নেই, সে গ্যারান্টি আমি দিচ্ছি। আপনাদের সম্পর্কে ফরহাদ আমাকে বলেছে, আমার কোনো আপত্তি নেই। আপনার কি আমার ছেলেকে মেয়ের জামাই হিসাবে পছন্দ? কিছু জানতে চাইলে নির্দ্বিধায় প্রশ্ন করুন, আপনার জানার অধিকার সবচেয়ে বেশি। এক কথার মানুষ ফখরুল সাহেব, ভীষণ স্পষ্টবাদী মানুষ। ঘুরিয়ে ফিরিয়ে কথা তেমন একটা বলেন না। বাবার মুখে প্রশংসা শুনে মাথা চক্কর দিতে শুরু করেছে ফরহাদে। তারপরও নিজেকে দমিয়ে রাখলো। অস্থির চিত্র একবার শিরিনকে দেখতে চাইছে, কিন্তু তাকানো যাচ্ছে না। কি জ্বালা। শোভা বেগম প্রশ্ন করলেন, আমার কিছুই জানার নেই ভাইজান, শুধু একটা জিনিস চাই আমি, আমার মেয়েটা যেন সুখে থাকে, ভালো থাকে। আর কিছুই চাই না আমি মা হিসাবে। ওর বাবা নেই, অর্ধেক জীবন আমি একা মানুষ করেছি। ওর সুখ দেখে মরতে চাই আমি শুধু, আর কিছুই চাওয়ার নেই আমার। ফখরুল সাহেব বললেন, আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম। আমি আমার ছেলেকে কোনো অন্যায় প্রশ্রয় দেব না, কথা দিচ্ছি। আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। শোভা বেগম ভিন্ন এক চিন্তায় পড়ে গেলেন। মনের মধ্যে থাকা এক বাসনা পূরণ করতে চাইছেন। বলা কি উচিত হবে? শোভা বেগম অনেক সময় নিয়ে ভাবনা চিন্তা করে বললেন, আমি চাইছি আজ এখনই কাবিন হয়ে যাক। আপনাদের কোনো সমস্যা আছে? ফখরুল সাহেব ও ফাতেমা বেগম একে অপরের দিকে তাকালেন। এত দ্রুত কি করে সম্ভব?
শিরিনের ভয়ের মাত্রা দ্বিগুণ হয়। এবার বোধ হয় হৃৎপিণ্ড বিস্ফোরিত হবে। এখনই বিয়ে? মা এসব কি আবোল তাবোল বলছে? ফখরুল সাহেব ফরহাদের দিকে ঘুরে প্রশ্ন করলেন, কোনো সমস্যা আছে তোমার? সংসেজে বসে থাকা ফরহাদের টনক নড়ল। বাবার প্রশ্নের জবাবে ছোট করে বলল, কোনো সমস্যা নেই। সামির সেখানে বেকুবের মতো হেসে বলল, আঙ্কেল কাজী ডাকবো? আসার পথে একটা কাজী অফিসের বোর্ড দেখেছি, ওখান থেকে 5 মিনিটের মধ্যে। নিঃশব্দে সজোরে লাথি পড়ল সামিরের পায়ে। লাথি আর কেউ নয়, বরং বর মহাশয় দিয়েছেন। তার দিকে তাকাতেই অগ্নি চক্ষু ছুড়ে দিল। কি আশ্চর্য, তাকে মারা হলো কেন? ফখরুল সাহেব বললেন, আজ তো আমরা শিরিনের জন্য কিছুই আনিনি। আয়োজনের জন্য সময় আছে ভাইজান। বিয়েটা হয়ে যাক, আমরা বাবা মায়েরা সব আহ্লাদ পূরণ করব ইনশাল্লাহ। মাথা দুলিয়ে সম্মতি দিলেন ফখরুল সাহেব। শোভা বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। গতকাল শিরিনের চাচি এসেছিলেন। শিরিনকে বড় ছেলের বউ করার প্রস্তাব রেখেছিলেন। জেনে শুনে কিছুতেই মেয়েকে নরকে পাঠাবেন না শোভা বেগম। বউ করতে চাওয়ার পেছনে কারণ একটাই, তাদের ঘর দখল, শিরিনের বাবার রেখে যাওয়া টাকা আত্মসাৎ করা। আজ অবধি যত বিয়ের সম্বন্ধ এসেছে সবটা তারাই ভাঙানি দিয়েছে। স্বামীর সব জানতা শমশের। ফখরুল সাহেবের মাথা দোলানোকে সম্মতি ভেবে লাফিয়ে পড়েছে দরজার বাইরে। এখনই কাজী ডাকবে। শাহেদ, রাত্রি, নিশি, রেশমা সকলেই খুশি দেখা গেল। অন্যদিকে ঠান্ডায় অনবরত ঘামছে শিরিন, কাঁপুনি ধরছে। কাজী সাহেব আসবার সাথে সাথেই দুজনকে পাশাপাশি বসানো হলো। একে অপরের এতটা কাছাকাছি থেকেও গাঢ়ভাবে অনুভব করা গেল না। দুটো সত্তা দুরকম চিন্তায় মগ্ন। ফরহাদ নতুন দায়িত্বের আর শিরিন পরিবর্তনের। শোভা বেগম নিজের কান্না দমিয়ে নিজের বিয়ের ওড়না মেয়ের মাথায় দিলেন। ফাতেমা বেগম দুজনের কপালে চুমু এঁকে দিয়ে বললেন, মাশাআল্লাহ, দুজনকে ভীষণ মানিয়েছে। শিরিন দেনমোহরে কিছু চাইছিল না। ফরহাদের জোর জবরদস্তিতে 50,000 টাকায় রাজি হয়েছে তাদের বাড়ি আসার কিছুক্ষণ পূর্বেই। তারা জানতো না এই শুভক্ষণ আজই আসবে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমেই সব নিয়ম মেনে শিরিনের উদ্দেশ্যে বলা হয়, সকল গুরুজন ও সাক্ষীর উপস্থিতিতে 50,000 টাকা দেনমোহর ধার্য করিয়া জনাব ফখরুল আহসানের একমাত্র পুত্র ফরহাদ আহসানের সঙ্গে আপনার বিবাহের প্রস্তাব রাখা হলো। আপনি কি জনাব ফরহাদ আহসানকে স্বামী হিসাবে কবুল করেছেন? শিরিনের শরীরটা অবশ হয়ে আসছে। হাউমাউ করে কেঁদে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। সে তার বাবাকে কথা দিয়েছে, সে কাঁদবে না, কিছুতেই কাঁদবে না। শোভা বেগমও স্বামীকে দেওয়া কথাকে সম্মান দেখিয়ে বুকে কান্না চেপে রাখলেন। ফরহাদের কপাল বেয়ে ঘাম ঝরছে। শিরিনের শীতল কণ্ঠে কবুল শোনার অপেক্ষায় ভারী নিঃশ্বাস ফেলছে বারবার। যথেষ্ট সময় নিয়ে অবশেষে শিরিন বলল, কবুল করলাম। কাজী সাহেব পরপর আরো দুবার প্রশ্ন করলেন। শিরিন রয়ে শয়ে জবাব দিল। শিরিনের তরফ থেকে বিবাহ কবুল হওয়ার সাথে সাথেই ফরহাদের দিকে এগোন কাজী সাহেব। ফরহাদ একবার বাবার দিকে তাকালো। ফখরুল সাহেব তাকে চোখ দিয়ে আশ্বস্ত করেন। ফরহাদ নিশ্চিন্তে বলে উঠল, কবুল। কাজী সাহেব ঠিক একইভাবে আরো 2বার প্রশ্ন করেন। ফরহাদ সময় নেয়নি। বাবার সেই চাহনি তার সব ভয় দূর করে দিয়েছে। সে 2বার কবুল বলে ওঠে। সবাই একে অপরকে শুভেচ্ছা জানাতে থাকলে ফরহাদ সবার উদ্দেশ্যে বলে ওঠে, শিরিন সহ তার মায়ের দায়িত্ব আমি নিলাম। মেয়ের জামাই নয়, একজন ছেলে হিসাবে তার সমস্ত দায়িত্ব আমার। ফখরুল সাহেবের গর্ববোধ হলো ছেলের প্রতি। আনমনে হাসলেন সে। তিনি জানতেন ফরহাদ এমন কিছু করবে, তবে এই গর্ববোধ প্রকাশ করলেন না। শোভা বেগমের বুক হালকা হয়ে গেল। সে তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু ফরহাদের কথার পৃষ্ঠে বললেন, আমার দায়িত্ব মানে? ফরহাদ বলল, আপনার দায়িত্ব মানে আপনার সম্পূর্ণ দায়িত্ব। শিরিন যেমন নিয়ম অনুযায়ী আমার বাবা মায়ের সাথে থাকবে, আপনিও আমাদের সাথেই থাকবেন। দিদির দিক ভুলেই শিরিন ফরহাদের মুখের দিকে তাকালো। ফরহাদ তার সিদ্ধান্তে অটল। ঠিক তেমনই ভাব তার। শোভা বেগম বললেন, তা কি করে হয়? ফরহাদ স্মিত হেসে বলল, কি করে হয় জানি না মা, কিন্তু হবে। আমি আপনাকে একা এখানে রাখবো না। এটা সম্ভব না বাবা। সম্ভব। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি ব্যাগপত্র গোছানো শুরু করুন। ফখরুল সাহেবের উপস্থিতিতে ফরহাদের বন্ধুমহল চুপচাপ। খুব ভয় পায় তাকে, নয়তো এতক্ষণে হই হুল্লোড় শুরু হয়ে যেত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। নিশি, রাত্রি, রেশমা, শাহেদ ও সামির সবাই সাহায্য করছে শোভা বেগমকে। ফাতেমা বেগমও তাদের সঙ্গেই ফখরুল সাহেব উঠোনে গিয়ে দাঁড়িয়েছেন। শিরিন ফরহাদ তখনও একে অপরের দিকে তাকায়নি। এক অদ্ভুত জড়তা কাজ করছে। নীরবতায় কেটে যাচ্ছে 1 ঘন্টা। শিরিন আচমকা অনুভব করলো কেউ খুব সাবধানে তার কোমর পেঁচিয়ে ধরেছে, সবার চোখের আড়ালে। নয়নজোড়া বিশাল আকৃতি ধারণ করলো। আত্মা উড়ে যাবে হাল। ভয়ে এদিক ওদিক তাকালো, কেউ দেখছে কিনা। ফরহাদ শিরিনকে কিছুটা নিজের দিকে টেনে ফিসফিসিয়ে বলল, আমার বইটা কোথায়? সেলফে আছে, আমি এনে দিচ্ছি।
বলে উঠে দাঁড়াতে চাইলো, ছাড়া পেতে চাইলো ফরহাদের স্পর্শ থেকে, কিন্তু সে সুযোগ দেয়নি ফরহাদ। ওনার আড়ালে শিরিনকে নিজের সাথে জড়িয়ে রেখে কানের কাছে এসে বলল, আমি চেয়েছি। না। নববধূ সাজসজ্জাবিহীন কমল মুখ দেখার ফুসরত হলো, তবে মুগ্ধ হয়ে তাকালো ফরহাদ। শিরিনের সৌন্দর্য এই ক্ষণে দ্বিগুণ মনে হচ্ছে বিয়ে হয়েছে বলে। ফরহাদ সম্মোহিত হলো, সুগভীর কণ্ঠে বলল, বই ও বইয়ের মালিক উভয়ই আপনার।